স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনীতির আবহাওয়ায় মহা বিপদ সংকেত। সংলাপ ছাড়াই বিপদ থেকে মুক্তির কোনো পথ আপাতত দেখতে পাচ্ছে না কেউ। ছোট পর্দার টক শোতে অবশ্য নিয়মিতই আলাপে বসছেন সরকারি ও বিরোধী দলের অনেক রাজনীতিবিদ। এসব আলোচনা থেকে সংকট উত্তরণে কোনো ইঙ্গিত মিলছে কিনা টক শোর সাথে সরাসরি সম্পৃক্ত টিভি চ্যানেলের 3 জন জ্যেষ্ঠ সাংবাদিক জানাবেন সে কথা। আজকের আলোচনার শিরোনাম তাই অফ এয়ার টক শো। কথা বলতে স্টুডিওতে আছেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আহমেদ জুবায়ের এবং বাংলা ভিশনের হেড অফ নিউজ জনাব মোসাফ ফিরোজ। স্বাগত আপনাদের। বুলবুল ভাই, আপনার কাছে প্রথমেই বলছি যে একটু আগেই যেটা বলছিলাম যে আসলে আমরা অন এয়ারে খুব আশার পথ দেখছি না, অফ এয়ারে কিছু আশার পথ কি আপনি দেখতে পাচ্ছেন কিনা আপনি যদি একটু বলতেন। একই প্রশ্ন অবশ্য আপনাদেরও করতে চাই। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে অতীত অভিজ্ঞতা থেকেও আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতির প্রকাশ্য এবং নেপথ্য দুইটি চেহারাই কিন্তু সবসময় ছিল। এবং নেপথ্যের যে ক্রীড়নক, যারা ক্রীড়নক শব্দটা নেগেটিভ অর্থ নেওয়ার দরকার নাই, তারা কিন্তু খুব সক্রিয় ছিলেন। আমরা যখন সাংবাদিক হয়ে উঠছিলাম তখন জেনেছিলাম যে 6 দফা আন্দোলনের সময় এই 6 দফা ড্রাফট করার ক্ষেত্রে মানিক মিয়ার ভূমিকা ছিল, এটি পাকিস্তানিদের সাথে লিঙ্ক করার ক্ষেত্রে জনাব আব্দুল সালামের ভূমিকা ছিল, জহুর হোসেন চৌধুরী সাহেব এটি প্রশাসন এবং রাজনীতিকদের সঙ্গে লিয়াজও মেনটেন করতেন। তারা সরাসরি রাজনীতি করতেন না, তারা এই কাজ করতেন। ওই যোগটা যদি বাদ দেন, আমরা যদি আমাদের কালে আসি, আমাদের কালে যখন এরশাদ বিরোধী স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন হয় তখন মুস্তাফা ফিরোজরা খুব তুখোড় রিপোর্টার, আমরা ডেস্কে কাজ করি। এর পিছনে কিন্তু আমরা দেখেছি আতউসামাদ মতো লোক, ফয়েজ ভাইয়ের মতো লোক, ব্যারিস্টার ইশতিয়াকের মতো লোক। তারা আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, আপনাদের এখানে আছে মহিদুল ইসলাম রাজু, তিনি তখন আতউসামাদের সঙ্গে কাজ করতেন। সামাদ ভাই একটা কাগজ বললেন যে এটা ফয়েজ ভাইকে দিবা, প্রেস ক্লাবে ফয়েজ ভাই চুপ করে বসে আছেন। কাগজটা দেওয়ার পরে উনি দেখলেন কি দেখলেন না, আরেকজনকে বললেন যে এটা আওয়ামী লীগের যে আজকে 5 দলীয় জোটের যে 3 জোটের যে সভা হবে এর মধ্যে আওয়ামী লীগের স্টেজে এটা অমুকের হাতে দিবা, এবং সাংবাদিকরা স্কাউটিং এর কাজ করতো। কাজে আপনি যেটা বলেছেন এটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নতুন না। এখন কি মানে এটা কিন্তু মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল এরকম যে মানে মনে হতো যে রাজনীতির প্রকাশ্য যারা চরিত্র তারাই রাজনীতির মুখ্য চরিত্র, এর নেপথ্যে বাইরে ডানে বায়ে কোনো চরিত্র থাকতে পারে না, এবং দলের নেতা নেত্রী যা বলেন তাই ঠিক। আমরা কিন্তু অভাব বোধ করছিলাম যে এই দল রাজনীতির অভিভাবক যারা পেছন থেকে ফয়েজ ভাইয়ের মতো লোক, সামাদ ভাইয়ের মতো লোক, বা তারও আগে মানিক মিয়া, জহুর হোসেন চৌধুরী, তাদের মতো লোক তারা হারিয়ে গেছেন। আমরা অভিভাবক হতে চাই না, কিন্তু নেপথ্যে আরো অনেকজন ছিল। কিন্তু মুশকিল হলো আমাদের রাজনীতি উল্টা ডেফিনেশন করলো। আমাদের প্রথমাভিক রাজনীতি মনে করলো যারা এই যে সুশীল সমাজের নামে যারা টকশোতে কিছু বুদ্ধি পরামর্শ দেয়, যারা মানে টকশোর বাইরে বিভিন্ন আলোচনায় কথা বলে, যারা সক্রিয়ভাবে দলীয় রাজনীতির সঙ্গে জড়িত না, তাদেরকে তৃতীয় শক্তি বা তৃতীয় শক্তির সহযোগী মনে করা হতে লাগলো। এটি কিন্তু রাজনীতির একটা অন্যতম খারাপ দিক। এবং এর মধ্যে যে মানে এই তৃতীয় শক্তির সহযোগী যে কেউ নাই তাও আমি বলবো না, কিন্তু আমাদের রাজনীতিতে কিন্তু রাজনীতির নেপথ্যের বড় শক্তিশালী যারা চরিত্র আছেন, এটি মানে এখন কিন্তু এই মুহূর্তে কারা কি করছেন আমরা জানি না, কিন্তু যেটি হচ্ছে প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর দেবপ্রিয়র বাসায় মিটিং হচ্ছে, সেখানে সম্পাদকরা উপস্থিত থাকছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি নিশ্চিত যে মানে সংলাপ আবার একদম সংবিধানের বাইরে না গিয়েও সমাধান হয়ে যাবে, এরকম অনেক ফর্মুলা আবার নতুন করে দেখতে পাচ্ছি। তাতে আমার মনে হয় যে প্রকাশ্যে যে একদম এক চুলও নড়ব না বা চুল বাতাসে উড়ে যাবের মধ্যেও কিছু হয়তো কাজ হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। জুবায়ের ভাই, আপনার? আমি যেটা বলতে চাই যে বুলবুল ভাই যেটা বললেন যে সময়ের কথা, 90-এর গণ আন্দোলনের কথা, তখন ফয়েজ ভাইয়ের কথা, ব্যারিস্টার ইশতিয়াক বা যাদের কথা বললেন, কিন্তু এখন দেখি যে এই ধরনের উদ্যোগ নিতে গিয়ে কিন্তু নানা ধরনের কটু কথা শুনতে হয়, বিপদে পড়তে হয়। বিপদে পড়ার কারণেই হোক বা কটু কথা শোনার কারণে হোক অনেকে আবার ফিরে আসেন। আমরা ব্যারিস্টার রফিকুল হকের কথাই জানি, উনি কিছু বলেছিলেন, খারাপ কথা শুনে উনি ফিরে এসছেন। সেই জিনিসটা এখন মনে হয় এখন কারো উদ্যোগ নেওয়া বা কেউ যেচে পড়ে কথা বলা, যে দুতিয়ালি করতে গিয়ে বিপদে পড়ার আশঙ্কা কিন্তু এখন মনে হয় আছে, যার কারণে অনেকেই নিজেকে গুটিয়ে রাখেন। এর বাইরে হয়তো কথাবার্তা বলেন, নিজেরা কথাবার্তা বলেন কি হবে এরকম হবে, কিন্তু সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আমরা এখন দেখি না। আর যেটা বললেন যে অফ এয়ার টকশো, হ্যাঁ, অফ এয়ার টকশোতে এই জিনিসটার অভাব কিন্তু
দুই পক্ষই বলে। আওয়ামী লীগ যেমন বলে, বিএনপি যেমন, আমরা টকশো কি করি, আমরা একটু ব্যালেন্স করার চেষ্টা করি। আওয়ামী লীগ থাকলে বিএনপি থাকতে হবে, বিএনপির যদি সরাসরি কোনো নেতা না পাওয়া যায়, বিএনপির পক্ষে কথা বলে এরকম কোনো বুদ্ধিজীবী, একইভাবে আওয়ামী লীগের মানে ওই স্কুলের কেউ। জি, এই জিনিসটা আমরা করার চেষ্টা করি। করতে গিয়ে যে তারা যে এই জিনিসগুলো বলেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় খুব বেশি আগে না, এখন ধরেন এই 91 সাল বা 90 সালের সময়টা যদি দেখি আর এখন যদি দেখি, এখন অনেক বেশি এককেন্দ্রিক হয়ে গেছে। মানে সিদ্ধান্তের বিষয়গুলি অনেক বেশি এককেন্দ্রিক হয়ে গেছে। আচ্ছা, তো এককেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে দলগুলির মধ্যে এককেন্দ্রিক হয়ে যাওয়ার কারণেও সিদ্ধান্ত কিন্তু আসে না, সিদ্ধান্তের জন্য বসে থাকতে হয় সবাইকে। এটাই হচ্ছে মূল সমস্যাটা। জো ভাই, আমি যদি আরেকটু জানতে চাই যে তাহলে কি আমরা যাদের সাথে কথা বলি তারাও অনেক ক্ষেত্রে মানে একটু অন্ধকারেই থাকেন এরকম? অবশ্যই অন্ধকারে থাকেন না। তারা যেটা বলার তারা কিন্তু অফেয়ারে মুক্ত মনেই বলেন। আচ্ছা, মুক্ত মনে অফেয়ারে বলেন, আচ্ছা, কিন্তু অন ইয়ারে হয়তো সেরকম বলেন না। আমি তো বলবো যে যুদ্ধাপরাধের বিষয়ে যখন আমরা আলোচনা করি, আমি যুদ্ধাপরাধের বিষয়ে আলোচনা করলে অনেকে অফেয়ারে একরকম বলেন, অনিয়ারে আরেক রকম বলেন, আমরা দেখেছি। দীপু ভাই, আপনি যদি একটু বলতেন এই বিষয়ে। আমি বুলবুল ভাই বলছিলেন যে আপনি একটু বুলবুল ভাই, জো ভাই দুইজনে আমার মুরব্বী মানুষের অনেক বেশি অভিজ্ঞতা। আমার ছোট্ট অভিজ্ঞতা হলো যে বুলবুল ভাই যেটা দিয়ে শুরু করছিল যে মানে 90 এরশাদ পতনের আগ মুহূর্তে বা পতনের পরপর ওই সময় যে একটা বুদ্ধিজীবীদের যে সুশীল সমাজের প্রতিনিধিদের যে গ্রহণযোগ্যতা ছিল, সেটা কিন্তু আমরা এই গত 15-20 বছরে কিন্তু সেটা কিন্তু হারিয়ে গেছে এই কারণে যে গত 15 বছর ধরে যে ধরনের গণতন্ত্রের চর্চা আমাদের দুই দলের কাছ থেকে আমরা আশা করেছিলাম সেটা পাইনি। না পাওয়াতে হয়েছে কি, বিচার বিভাগ থেকে শুরু করে সমস্ত কোনো সমাজের এমন কোনো সেক্টর নাই যে সেক্টরের দলীয়করণের মাধ্যমে একদম মানে শার্প ডিভিশন হয়ে গেছে। ফলে এখন মাঝখানে কে আছে কাউকে কিন্তু বিশ্বাস করা যায় না। যেমন আজকে হয়তো কোনো বুদ্ধিজীবী হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সরব, সেইটাকে হয়তো বিএনপি ব্যবহার করছে। বিএনপি মনে করছে হ্যাঁ এটাকে কাজে লাগানো যাবে, কিন্তু তাদেরকে কি আসলে পুরোপুরি বিশ্বাস করে? কই, ডক্টর ইউনূস যখন নাকি অন-11-এর সময় রাজনীতির উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগটাকে তো কোনো রাজনৈতিক দল স্বাগত জানায়নি, বরং বিরোধিতা করেছেন। আজকে হয়তো মানে ইউনূসের সমর্থনটাকে, বক্তব্যটাকে কেউ ব্যবহার করছেন তার মতন করে, কিন্তু তার উপরে কি পুরোপুরি বিশ্বাস আছে? নেই। এমনভাবে বিভক্ত হয়ে গেছে। আবার যাদের উপরে আমাদের এখানে কয়েকজনের নাম উচ্চারিত হয়েছে, তারা মাঝে মাঝে এমন কিছু কথা বলে ফেলেন, ফলে তাদের উপর আওয়ামী লীগ ক্ষমতাসীন দল বা বিএনপি কেন বিশ্বাস করবে? এখন একজন যখন বুদ্ধিজীবী বলেন যে আপনারা নির্বাচন করেন, আপনারা নির্বাচন করলে জিতবেন, তখন অন্য পক্ষের অবস্থা কি দাঁড়ায়? আবার আরেকজন যখন বলেন যে তাদের হাতে কি দেশ তুলে দেওয়া যায়? না, দেওয়া যায় না, তখন তাদের উপর আস্থা কোথায়? অথচ আস্থার জায়গাগুলি তো তাদেরই হওয়া উচিত ছিল। তারা কেন বিভক্ত হয়ে গেলেন? এই বিভক্তিটা খুব অপ্রত্যাশিত। ওই যে দলীয়করণ, নিজের স্বার্থ, আবার একটা ওই যে 1-11-এর সময়ও হ্যাঁ আমাদের মধ্যেও বুদ্ধিজীবীদের মধ্যে অনেক সুবিধাবাদিতা আছে। যখনই নাকি অগণতান্ত্রিক কোনো শাসন আসে, সাথে সাথে একদল বুদ্ধিজীবী দাঁড়ায় যায় এবং টকশোতে তখন তারা ফেনা তোলেন। তখন মানে কি বলে, গণতান্ত্রিক মানে এরা যে অগণতান্ত্রিক, কি পরিমাণ খারাপ আওয়ামী লীগ, কি পরিমাণ বিএনপি, গাল দিয়ে একটা অনুগ্রহ প্রত্যাশা করেন। সব মিলিয়ে তাদের একটা গ্রহণযোগ্যতা রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু নষ্ট হয়ে গেছে। আর জোভাই বলছেন যে এটা সত্য কথা। যেমন জামাতের প্রশ্নেই একজন নেতা বলছেন, এদেরকে যদি আওয়ামী লীগ ব্যান করে দিত তাহলে আমরা বেঁচে যেতাম। এই কথা কিন্তু অফেয়ারে বলেন, মানে বিএনপির একজন নেতা বলছেন। যেমন কিছুদিন আগে একজন নেতা আসলেন টকশোতে, তিনি বললেন যে তখন ময়মনসিংহের এই নেতার মানে হত্যাকাণ্ড হলো যে দলীয় কোন দলে, তখন বললো যে ভাই, এ তো আওয়ামী লীগে তো এই অবস্থা, আমাদের অবস্থা না জানি কি হয় বুঝতে পারছেন। আমি তাহলে বলেন, ব্রেকের সময় উনি এই কথা বলছিলেন, আমি তাহলে এটা একটু বলে, না এটা বলা যাবে না। দুর্ভাগ্যজনকভাবে তার একদিন পরেই কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটলো হচ্ছে সাতক্ষীরায়। তো সুতরাং এখন এমন অবস্থা, কেউ সত্য কথা বলেন না। রাজনৈতিক দলের নেতারাও বড় বড় পদে আছেন, তাদের পদ রক্ষা করার জন্য, তাদের ভবিষ্যতের জন্য তারাও সত্য কথা বলেন না। আর বুদ্ধিজীবীরা তো দ্বিধা বিভক্ত হয়ে গেছে, তাদেরও গ্রহণযোগ্যতা নেই। সব মিলে একটা বাংলাদেশ মনে হয় একটা জটিল অবস্থার মধ্যে আছে। কথাই বলি, উপদেষ্টা মণ্ডলীতে থাকলে এক ধরনের কথা বলেন,
যখনই উনি প্রেসিডেন্টের জায়গা পান তখনই আবার আরেক ধরনের কথা বলেন, মানে একটু কম কথা বলেন। বুলবুল ভাই, আপনার কাছে ফিরে আসি হচ্ছে যে আপনি প্রথমে যে কয়েকজন আমাদের গুরুজনের কথা বললেন, আপনি বললেন যে একটা অভাব কিন্তু সৃষ্টি হয়েছে সাংবাদিকদের মধ্যেও, যারা আসলে মিডিয়েটরের ভূমিকাটা করতে পারতেন। এটা কেন হয়েছে বলে আপনি মনে করেন? আমাদের পত্রিকাগুলি তো আরো বড় হয়েছে। এটি আমার যেটি ধারণা, আহমেদ জুবায়ের খুব বলেছেন যে এখন এটি 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 সারা বিশ্বের রাজনীতির হাওয়া তো বাংলাদেশেও লাগে। যেমন যুক্তরাষ্ট্র যখন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তখন একটা ফর্মুলা দিল, হয় আমার পক্ষে না হলে সন্ত্রাসীদের পক্ষে, মানে আইদার আমেরিকান সাইড অথবা এনিমি সাইড, এগেইনস্ট, এরকম ভাবে বললো। এখন দলগুলিতেও তাই হয়েছে, হয় দলের পক্ষে বলতে হবে অথবা দলের পক্ষে না বলে আপনি বিরুদ্ধে, মানে দলের সমালোচক হতে পারবেন না আপনি। বঙ্গবন্ধু জনাব মানিক মিয়া যখন মারা যান, বঙ্গবন্ধু তার উপরে লেখা লিখেছেন, খুবই চমৎকার লেখা। সেখানে তিনি বললেন যে মানিক মিয়া তো আওয়ামী লীগের রাজনীতির অন্যতম নেপথ্য শক্তি, সোহরাওয়ার্দী সাহেব আওয়ামী লীগ সাজাচ্ছেন। তো বঙ্গবন্ধু একটা কোথাও রাজনৈতিক পদ নেওয়ার জন্য মানিক মিয়াকে বললেন যে মানিক ভাই, এখন তো পদ খালি হয়েছে, আপনি পদটা নিতে পারেন। তো মানিক মিয়া বললেন যে আপনাদের কাজ চোঙ্গা ফোকা, রাজনীতিটা আপনারা করেন, আমার কাজ কলমের জায়গায় আমি এটা করি। কিন্তু এখন কিন্তু তা না, এখন যিনি কলম নিয়ে আমাদের মধ্যে বসে আছেন, তাদের মধ্যে একটা স্বপ্ন আছে যে কখনো যদি ওই চোঙ্গা না ফুকেই রাজনীতির জায়গায় যাওয়া যায়, তাহলে পরে একটা কিছু প্রাপ্তি হবে। কিন্তু আমি যদি আমার জায়গাটাতে ঠিক থাকতে পারতাম, সেটি হয়তো হতে পারতাম। আবার কি সাংবাদিক, কি শিক্ষক, সব জায়গাতে এই ঘটনাটা ঘটেছে। আপনি দেখেন, এই যে এককেন্দ্রিকতার কথা বললে, একটা করুণ পরিণতির উদাহরণ আমি আপনাকে দেই। এটা কাগজটা আমার কাছে আছে। অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, ইয়াজউদ্দিন আহমেদ কিন্তু শিক্ষক হিসেবে খুব ভালো শিক্ষক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা ছিলেন এবং প্রবীণ শিক্ষক ছিলেন। তিনি একটা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করতেন এবং শিক্ষক ছিলেন, তার মর্যাদার অন্যরকম ছিল। কিন্তু তিনি রাজনীতিতে ঢুকে গেলেন, রাষ্ট্রপতি হয়ে গেলেন। রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরেও তার এক ধরনের মুরব্বী হিসেবে হয়তো গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরে তার বিপদ হলো যে তখন তাকে নেত্রীর কথা মতো চলতে হয়। অর্থাৎ আপনি জানেন যে আমাদের বাংলাদেশের 9/11-এর পরে যে ঘটনা, 1/11-এর পরে যে ঘটনা ঘটলো, তখন এমনকি শেষ আমরা যে লেখাটাকা পড়ি দেখি যে বলা হয় যে তাকে যখন সেনাবাহিনী বলছিল যে আপনি এখন তো কেয়ারটেকার, এখনই আপনি ইমার্জেন্সি ঘোষণা করেন, তখন তিনি বলছেন আমি পরামর্শ নিই, অর্থাৎ বেগম খালেদা জিয়ার কাছ থেকে নিয়ে আসতেন। এবং খালেদা জিয়ার ওই কথা তিনি শুনতে পারেননি, অথবা কোনো কারণে সেনাবাহিনীর চাপের মুখে তিনি ওই অবস্থাটা ফিরে রাখতে পারেননি, তার কিন্তু একটা মূল্য দিতে হয়েছে। এই যে এই ভদ্রলোক সারা জীবন শিক্ষকতা করেছেন, দলের মধ্যে গিয়ে খালেদা জিয়ার শুধুমাত্র কথা শুনতে পারলেন না, ইনি মারা যাওয়ার পরে আমি বাংলা রাজনীতি করেও তো মূল্য দিতে হলো বদরুদ্দোজা চৌধুরীকে। হ্যাঁ, তো আমি বাংলা, আমার সেদিন টক শো ছিল যেদিন ইয়াজউদ্দিন সাহেব মারা গেলেন, সেদিন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে একটা স্টেটমেন্ট এসছে। তিনি তার স্টেটমেন্টের কোথাও বললেন না যে এই ভদ্রলোক বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, কোথাও বললেন না তিনি জাতীয়তাবাদ রাজনীতির জন্য এত ত্যাগ স্বীকার করেছেন। তিনি 2 লাইনে একজন প্রবীণ শিক্ষকের, বিশিষ্ট শিক্ষকের মৃত্যুতে খালেদা জিয়া শোক প্রকাশ করেছে। আমি সেদিন আমার সঙ্গে একজন বিএনপি নেতা, বাংলা ভিশনের টকশোতে আমি বলেছিলাম, এবং আমার ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। আমি বলি এই যদি পরিণতি হয় তাহলে বুদ্ধিজীবীদের, শাহাবুদ্দিনকেও একই হ্যাঁ, এই সতর্কতা হওয়া উচিত আমাদের। কিন্তু দুঃখজনকভাবে রাজনৈতিক মানে পদলোভ বা প্রাপ্তি প্রত্যাশার জন্য সকল প্রফেশনে এই মানে এরোশনটা হয়েছে। আর আরেকটি হচ্ছে যে এখন আর কোনো নিরপেক্ষ নাই। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন যে বাংলাদেশে 2 ধরনের নিরপেক্ষ, আওয়ামী পন্থী নিরপেক্ষ আর একটা হচ্ছে বিএনপি পন্থী নিরপেক্ষ। আমি উইলিয়াম ক্রাউলি, যে বাংলাদেশ ককাসের চেয়ারম্যান, নিউ ইয়র্কে, তার যখন সাক্ষাৎকার নেই, আমি বলি যে অনেক বাঙালি ডেমোক্রেট, তোমার তো বাঙালি ডেমোক্রেটিক পার্টিতে আছে। বলে হ্যাঁ, উই হ্যাভ লটস অফ বেঙ্গলি ডেমোক্রেট, বাট সাম আর বিএনপি ডেমোক্রেট, সাম আর আওয়ামী ডেমোক্রেট। তো কাজেই ইভেন আমেরিকাতে গিয়ে ডেমোক্রেটিক পার্টি করতেছে, সেটার মধ্যে হলো আওয়ামী পন্থী ডেমোক্রেট এবং বিএনপি পন্থী ডেমোক্রেট। কিন্তু আমি একটা কথা বলি, আমরা কি একটা বিরতি নিয়ে ফিরবো? আপনি বললেন, আমার আপনার জন্য একটি প্রশ্ন আছে, প্রশ্নটা যদি একটু করতে অনুমতি দেন। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে ওই টক শোতে অতিথি নির্বাচনে রাজনীতি গুরুত্ব পায়, যে যদি বিএনপি পন্থী কেউ আসে তাহলে আওয়ামী লীগের পন্থী যাতে কেউ আসে। রাজনীতিতে মিডিয়া বা টক শোর প্রভাব নিয়েও যদি আপনি একটু বলতেন আপনার বলার মধ্যে। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে জোবায়ের ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে টকশোর অতিথি নির্বাচনে যেমন রাজনীতির প্রভাব পায়, রাজনীতিতে এই টকশোর কোনো প্রভাব আছে কিনা। আর আরেকটা বিষয় আপনি এটা বলার আগে বুলবুল ভাইয়ের যে কথার প্রসঙ্গে আমি বলছিলাম যে আমরা ওই বুলবুল ভাই
90-এর আন্দোলনের কথা বলতে গিয়ে কয়েকজনের ভূমিকার কথা বলছেন, কিন্তু আমরা যদি দেখি যে পেশাজীবীদের গ্রুপগুলো, তখন সাংবাদিকদের মধ্যে অনেকে ছিলেন, আইনজীবীদের মধ্যে অনেকে ছিলেন, কিন্তু আমরা 91 গণতন্ত্র পেলাম, কিন্তু পেশাজীবী সংগঠনগুলো পুরোপুরি দুই ভাগ হয়ে গেল, একেবারে দলীয় ভাগে। সাংবাদিক ইউনিয়ন বলেন দুই ভাগ, আইনজীবীদের এটা বলেন দুই ভাগ, যার কারণে সেইখান থেকে কিন্তু আমরা একেবারে পেশাজীবীদের মধ্য থেকে যে উদ্যোগ বা মধ্যস্থতা করা, এই জিনিসটা এখন চিন্তাও করা যায় না। বুলভাই যেটা বললেন যে বিএনপি পন্থী, আওয়ামী লীগ পন্থী, এই জিনিসটা এখন পেশাজীবীদের শুরু হলো সাংবাদিকদের মধ্য থেকে, সাংবাদিক ইউনিয়ন ভাগ হওয়ার মধ্যে থেকে। আমরা দেখি যে সাগরণী হত্যাকাণ্ডের পর এই বিচারের দাবিতে দুই ইউনিয়ন এক হয়ে একটা কিছু হবে এরকম হলো, সেটা এখনো হয়নি। আমরা এবং সব ক্ষেত্রে পেশাজীবী সব ক্ষেত্রেই একই, যার কারণে আপনি উদ্যোগী কারা হবে, উদ্যোগী হলে হয় কারো গায়ে বিএনপি সিল মারা আছে, অথবা কারো গায়ে আওয়ামী লীগ সিল মারা আছে, বা ওই ফোরামের প্রত্যেকটার ক্ষেত্রে। অতএব উদ্যোগের কথা শোনা যায় না, বা উদ্যোগী হতে কেউ সাহসী হয়। রাইট। আচ্ছা, যেটা আপনি প্রশ্ন করলেন যে রাজনীতিতে মিডিয়ার বা টকশোর প্রভাব, জি, রাজনীতিতে মিডিয়ার বা টকশোর প্রভাব দর্শকদের মধ্যে অবশ্যই আছে, কিন্তু আমি যদি রাজনীতি করি, আমি যদি যেই দলের রাজনীতি করি না কেন, আমার নেত্রী শুনছেন কিনা, অথবা নেত্রীকে সন্তুষ্ট করে আমি বলবো, নেত্রীকে সন্তুষ্ট করে সবকিছু বলবো। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ওনারা অফ ইয়ারে হয়তো অনেক কিছুই বলেন, জি, কিন্তু যখন অন ইয়ারে বলেন সেটা একেবারে মানে শীর্ষ একেবারে ওর বাইরে বলবেন না। পয়েন্ট। এটা হচ্ছে একেবারে শেখানো বলির মতো, যে একেবারে এর বাইরে বলবেনই না, কোনো অবস্থায় বলানো যাবে না। এটাই হচ্ছে মূল কথা। দীপু ভাই, আপনার অভিজ্ঞতা থেকে যদি এই জায়গা থেকে আপনি একটু বলেন আর কি। না, এইটাই। আর এখন তো অবস্থা শেষে এমন মানে অবস্থা দাঁড়ায় যে ওই যে ভাই ব্যালেন্স করা, আমার অনেক সময় আর ওই ব্যালেন্সও থাকে না, দেখা যায় যে একতরফা। কারণ সরকারের পক্ষের অনেকরে মন্ত্রীদের আশা তো ছেড়েই মানে দেওয়া হয়েছে যে তারা আর আসবেন না, তার বাইরেও যারা আছে তারাও এখন আসেন না। এই যে অনেকের নাম বললেন যে উপদেষ্টা মণ্ডলীতে থাকলে একরকম, মানে প্রেসিডিয়ামের মেম্বার হয়ে গেলে তখন মনে করে দায়িত্ব বেশি, সুতরাং বেশি কথা বলা যাবে না, সাবধান থাকতে। উপদেষ্টা মণ্ডলীতে থাকলে আবার স্বাধীনভাবে কথা বলা যাবে। এই অবস্থার মধ্যে, একটা ভারসাম্যহীন অবস্থার মধ্যে টকশোগুলো চলছে। ফলে টকশোগুলোতে আসলে কিভাবে দুপক্ষের, জনগণ যেটা প্রত্যাশা করে যে সব পক্ষের কথা শুনবে, কিন্তু এখন কিন্তু সেই ব্যালেন্সটা রক্ষা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি একটু আসছি আবার এই প্রসঙ্গে কি আপনি একটু বলবেন যে মানে আমি যেটা বলি, যেটা জো ভাই ঠিকই বলেছেন, যে রাজনীতির উপরে প্রভাব নেই তা না, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এর কোনো প্রভাব নাই। আচ্ছা, যে টকশোতে আমরা একটা বিষয় নিয়ে সমালোচনা করলাম, বা যারা সমালোচনা করলেন, এর প্রেক্ষিতে এই দলের সিদ্ধান্ত পরিবর্তন হলো অথবা নতুন সিদ্ধান্ত, তা নাই। কিন্তু এটা শুনে তার একটা প্রভাব হচ্ছে, সবাই এটা শুনে এবং শুনে একটা মার্কিং করে যে এই লোকটি আমাদের পক্ষে কতটা বললো, ওই লোকটি বিপক্ষে কতটা বললো, এইভাবে চিহ্নিত করা হয় এবং আরো ভালোভাবে চিহ্নিত করা হয়। এবং এটা কিন্তু ইদানিংকার, মানে আপনি যদি বলেন মিডিয়ার প্রভাব নিয়ে কিন্তু এটা শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়া, কিন্তু প্রিন্ট মিডিয়াতে যে কলাম লেখা হচ্ছে, রিপোর্ট লেখা হচ্ছে, তার হয়তো প্রশাসনিক কোনো সিদ্ধান্ত হয়, কিন্তু পলিটিক্যাল ডিসিশন মেকিং এ এরা খুব বড় প্রভাব ফেলে না। এবং দুর্ভাগ্যজনক হলো কি, কোনো একটা হয়তো এমন একটা ঘটনা, সরকারি সিদ্ধান্ত হলো, সেখানে সবাই হয়তো সমালোচনা করছে ওই ঘটনার উপর, কিন্তু ওই যে ঘটনার উপর সমালোচনা করলো, যে ওইটা দেখলো, মানে সরকারি নীতি নির্ধারকরা বা বিএনপি যেই হোক না কেন, সে তখন ধরে নিল, ওইটাই মাথায় নিল যে সে সরকার বিরোধী অথবা সে বিএনপি বিরোধী। কিন্তু পরের দিন বা দুদিন পরে যে অন্য ঘটনায় যে সে আর একটা কথা বলছে, সেটা আবার তখন বলা হয় যে এরা সুবিধা অনুযায়ী কথা বলে। জুবাই, আপনাকে দিয়ে শুরু করতে হচ্ছে যে একটি প্রশ্ন এখন সরাসরি আপনাদের তিনজনেরই করতে হবে, যে প্রতিদিনই সরকার ও বিরোধী দলের রাজনীতিবিদদের বা ওই সমর্থক কারোর সাথে বসছেন আপনি, আমাদের রাজনীতি কোন দিকে যাচ্ছে, আগাম কোনো কিছু আপনার প্রেডিকশনটা? আমি কোন দিকে যাচ্ছে, মানে এটা যদি বলেন যে আমাদের রাজনীতিতে হয়তো যেটা আমরা আশা করতে পারি যে হ্যাঁ, রাজনীতিবিদরা একেবারে শেষ মুহূর্তে হয়তো একটা সমঝোতায় পৌঁছতে হবে। জি, কারণ 1/11-এর অভিজ্ঞতা আমাদের সব রাজনীতিবিদদেরই আছে, এবং এটা যে খুব ভালো মানে অভিজ্ঞতা না কারোর জন্যই,
এই অভিজ্ঞতার কারণে হয়তো তারা একটা শেষ মুহূর্তে সমাধানে পৌঁছবেন। তো আপনি মনে করছেন শেষ মুহূর্তে সমাধান হবে? দীপু ভাই, আমি বলবো সম্পূর্ণ উল্টা। জি। 111-এর অভিজ্ঞতা তো নাই, বরং একেবারে ওইটা মানে তারা ভুলে গেছে, এবং মানে সামনের পরিস্থিতি আরো ভয়াবহ। কারণ শুধুমাত্র কিন্তু আমার যেটা মানে ধারণা যে কোনো রকমে একটা নিরপেক্ষ নির্বাচনটা করার একটা আয়োজন, কিন্তু এই ধরনের নিরপেক্ষ নির্বাচন যে কোনো সমাধান না, সেটা আমাদের অতীতের অনেক অভিজ্ঞতা আছে। এবং এর মধ্য দিয়ে যে রাজনৈতিক একটা ফ্যাসিস্ট শক্তির একটা অভ্যুদয় ঘটতে যাচ্ছে, সেটা কিন্তু নির্বাচন পরবর্তী আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে। মানে আমি যে মানে দীপু ভাই, আপনি কি নির্বাচনটা দেখতেছেন কিনা? মানে আমি নির্বাচন হয়তো হবে, কিন্তু সমঝোতা কিন্তু নির্বাচন পরবর্তী মানে অর্থাৎ টোটাল রাজনৈতিক প্রসেস নিয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো আলোচনা নেই। এই যে দাতারাও যে দুতিয়ালি করছে শুধুমাত্র একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, কিন্তু নিরপেক্ষ নির্বাচন একমাত্র সমাধান না। নির্বাচনের পরে সংসদ হবে কিনা, এই যে ভয়াবহ দলীয়করণ, সেইগুলি থামবে কিনা, বিচার বিভাগ তার মতন করে চলবে কিনা, সেইগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। বুলবুল ভাই, আপনার না, এটা মোস্তাফিরুজ যেটা বলছেন সেটাই ঠিক, যে আমাদের রাজনীতির মৌলিক পরিবর্তনের কোনো ইঙ্গিত আমরা এতে দেখি না। রাজনীতি আপনি 4 বছর ধরে যদি দেখেন, প্রথম 1 বছর যদি বাদ দেন, পরবর্তী থেকে কিন্তু এই সংঘাত সংঘর্ষ 111-এর মধ্যে কেউ কেউ বললে যে আমরা বইটই পড়ে অনেক শিক্ষিত হয়েছি, অনেক অভিজ্ঞতা নিয়েছে, তার কোনো লক্ষণ আমরা দেখি না। এবং 3 বছরের মাথায় এসে একই ঘটনা, মানে বাংলাদেশের রাজনীতির সাইকেলটা এরকম যে এ দল যদি ক্ষমতায় থাকে, এই দল দুর্নীতি করতে থাকবে এবং বি দলের সমালোচনা করতে থাকবে, এবং এই দল নির্বাচন হওয়ার পরে বি দল যখন ক্ষমতায় আসবে, প্রথম বছর এই দল চুপচাপ করে থাকবে যাতে তাদের দুর্নীতির অবস্থাটা কিছু ভুষে যায়। বি দল এই দিক থেকে মার্কে অনেকে এগিয়ে যাবে, তারপর তারা আবার বি দলের বিরুদ্ধে আলোচনা শুরু করতে লাগবে যারা আমাদের চেয়ে দুর্নীতিবাদ। কাজে এইখানেও তাই ঘটছে, মৌলিক পরিবর্তন আমি দেখি না। কিন্তু একটা জিনিস আমি দেখি যে আন্তর্জাতিক চাপ, আন্তর্জাতিক যোগাযোগের কারণে আমাদের বড় দুই দলই মনে করে যে একটি মানে নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতার পরিবর্তন না হয়, তাহলে ক্ষমতার পরিবর্তনের পরে যেসব সুযোগ সুবিধাগুলি এগুলি নিশ্চিত করা খুব মুশকিল। কাজেই এখন আপনি দেখবেন যে নির্বাচনের ফর্মুলাগুলি আগে আমরা একদম তত্ত্বাবধায়ক সরকার মানব না, এটা আজকে আমি যেটা দেখলাম যে সর্বশেষ বিএনপি বলতেছে সংবিধানের মধ্যে থেকেও একটা নির্দলীয় সরকার বের হওয়া যায়। এবং ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ যেটা ফর্মুলা, তারা বলছে যে দেখেন আমাদের কাছে সুষ্ঠু নির্বাচন হলো 4টা মাত্র শর্ত। একটি হলো যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করলো কিনা, 2 নম্বর হলো যে নির্বাচনে সকল ভোটার স্বস্তিমূলকভাবে ভোট দিতে পারলো কিনা, 3 নম্বর হলো নির্বাচনী ফলাফল সকল দল এবং জনগণ মেনে নিল কিনা, এবং নির্বাচনী সহিংসতা আমরা এড়াতে পারলাম কিনা। এখন কিন্তু তারা বলছে না, কিন্তু আমাদের এখানে যে সকল দলের মধ্যে হলো যে এই এ এবং বি থাকতেই হবে, তারপরে অন্য দল। কাজে এখানে আমি রাজনীতির মৌলিক পরিবর্তনের কোনো লক্ষণ দেখি না। এবং শুধুমাত্র এই যে দাতাদের মধ্যস্থতাটা, এটা শুধুমাত্র কারণ তারা তো তাদের মতন করে তারা মনে করে যে এখানে শুধু নির্বাচন একটা সংকট, কিন্তু আমাদের সংকট যে একটা রাজনৈতিক ব্যবস্থা, সেটা কিন্তু তারা করছে না। সুতরাং এই কারণে আমাদের এই সময় দরকার ছিল একটা সুশীল সমাজের একটা সত্যিকার অর্থে একটা প্রস্তাব নিয়ে এই দলগুলোর মধ্যে ভালো ভূমিকা। জুবাইর ভাই, আমাদের আরেকটা বিরতি দিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে আপনাকে দিয়ে শুরু করবো এবং আপনাদের 3 জনের কাছ থেকে জানতে চাইবো যে একই প্রশ্নের উত্তর, যে আগামীকাল নবম জাতীয় সংসদের হয়তো ভালো ভূমিকা। জুবাইর ভাই, আমাদের আরেকটা বিরতি দিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে আপনাকে দিয়ে শুরু করবো এবং আপনাদের 3 জনের কাছ থেকে জানতে চাইবো যে একই প্রশ্নের উত্তর, যে আগামীকাল নবম জাতীয় সংসদের হয়তো সর্বশেষ অধিবেশন শুরু হচ্ছে, এখন পর্যন্ত যাব, এই অধিবেশন থেকে আমরা আসলে গুরুত্বপূর্ণ কি পাবো, আপনি কি ধারণা করছেন? আপনার কাছে জানতে চাইবো। বুলবুল ভাই, দেব ভাই, আপনাদের কাছ থেকেও জানবো। একটু বিরতি নিচ্ছি। পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জুবাইর ভাই, আগামীকাল সংসদের সর্বশেষ অধিবেশন, নবম জাতীয় সংসদের, এই সম্পর্কে আপনার কি প্রত্যাশা, কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? মানে আমি যদি বলেন যে আমি সবসময় একটু আশাবাদী মানুষ, অনেক সময় হয়তো আশা পুরো নাও হতে পারে, কিন্তু আশাবাদী এই কারণে যে আমাদের সবকিছু, যে আমাদের যা কিছু ভালো তা কিন্তু রাজনীতির মাধ্যমে অর্জিত হয়েছে, আমাদের দেশের সবকিছু। তো রাজনীতিবিদদের ইয়ের কারণে আমরা যেটা বলি যে 111-এর কথা আসে, 111 এসছে বা এসছে, এবং এখনো আবার সেই অবস্থায় আমরা পৌঁছবো কিনা এই ধরনের কথাবার্তা আমরা বলছি। কিন্তু আবার রাজনীতিবিদদের কারণেই কিন্তু 111-এর যারা এসছিলেন তারা থাকতে পারেননি, তারা অনেক বছর হয়তো থাকার পরিকল্পনা করেছিলেন, তারা থাকতে পারেনি, তাদেরকে নির্বাচন দিয়ে যেতে হয়েছে। সেটা অবশ্যই একটা
মানে একটা দিক যে হ্যাঁ, ভবিষ্যতে যদি কেউ আসেন তাদেরকে এই বিষয়টা মাথায় রেখেই তাদেরকে আসার চিন্তা ভাবনা করতে হবে। অতএব রাজনীতিবিদরা যখন পজিটিভ কোনো জিনিস করবেন তখন আচ্ছা, এটা অবশ্যই এটা ভালো ইয়ে করবে। আমি আরেকটা জিনিস বলতে চাই, এই আপনি যেটা বললেন যে সংসদের আগামীকাল সংসদ যে অধিবেশন শুরু হচ্ছে, সেই সংসদে এখানে অফিয়ারের কথা যদি বলেন, অফিয়ারে কিন্তু সংসদে যে মুলতবি প্রস্তাব আমরা দেখি যে এর আগে বিএনপি মুলতবি প্রস্তাব এনেছিল, তো মুলতবি প্রস্তাব নিয়ে কিন্তু বিএনপির মধ্যেই এক ধরনের ইয়ে আছে যে হ্যাঁ, মুলতবি প্রস্তাবটা সেটা সংসদের একটা অফেয়ার আছে। তো দেয়াটা নিয়ে যেমন কথা হয়েছে, ঠিক একইভাবে উইথড্র করাটা নিয়ে কথা আমরা অফিয়ারেও পাই, ইয়ের মধ্যেও পাই। ঠিক একইভাবে নিশ্চয়ই এখন বিএনপি এখন অনেক বেশি তারা ইয়ে করছে, যেটা আমি বলবো যে আজকে তারা বলল যে ত্রয়োদশ সংশোধনের মধ্যেই তাদের পঞ্চদশ সংশোধনের মধ্যেই তাদের রূপরেখা, এবং অবশ্যই তারা সংসদে উত্থাপন করবে না, হয়তো বাইরে উত্থাপন করবে, কিন্তু বাইরে উত্থাপন করলেও এটা সংসদে আলোচনা হতে পারে। তো যেহেতু এটা মনে করা হয় যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সংসদে নাই, অতএব আলোচনা কারা করবে, সংসদে একটু কম সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বাইরে যদি উত্থাপিত হয় এটা নিয়ে সংসদে আলোচনা হতে পারে, সিদ্ধান্ত সংসদেও হতে পারে, আমরা এই আশাটা করতে পারি। দীপু ভাই, আপনার কাছ থেকে যদি জানতে চাই, আপনি দীর্ঘদিন সংসদ কভার করেছেন, আপনি কি আশা করছেন? না, এখানে জো ভাই আশাবাদী মানুষ, বা আমার বড় ভাই, আমি দ্বিমত আসলে খুব শ্রদ্ধার সাথেই করতে হচ্ছে। আমার কাছে মনে হয় না যে সংসদে কোনো সমাধান হবে। সমাধানের যদি হয় তাহলে সংসদের বাইরে হবে, তার হয়তো প্রতিফলন হয়তো ঘটতে পারলেও পারে, তবে মানে আমি মনে করি এটার সম্ভাবনা খুব 10%। কারণ হলো যে খুব সংক্ষেপে আমি একটা, কেন বিগত আমরা সংসদে নিয়ে আসতে হবে যদি হয় 10% সম্ভাবনা, মানে হয়তো নাও হতে পারে। কারণ একটা যেই ঘটনাটা আমরা যদি জাস্ট উল্টায় যাই, বিএনপির আমলের শেষের দিকে কি অবস্থা, একেবারে সবাই উইথড্র করার পরেও বেগম খালেদা জিয়া নির্বাচনে নেমে গেছেন, প্রচার অভিযান শুরু করছেন, তারপরে মঈনুদ্দিন ফখরুদ্দিন আসলেন, তার অবস্থান থেকে একবারও এক চুলো নড়েননি তখন। এখনো কিন্তু এই একই অবস্থা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না যে মানে আমি যদি পরাজিত হই তাহলে আমার ভাগ্য কি হবে, এই বিষয়টা যদি নিশ্চিত না হয়, পিপিপির মতন আসিফ আলী যেমন নির্ভর যে না, সে ক্ষমতা হারালেও কোনো দলন পীড়নের মধ্যে পড়বে না, সেই বিষয়টা নিশ্চিত না হলে সবাই যার যার অবস্থানে ধরে থাকবে। আমার আগামীকালের সংসদ এটা তো একটা লাস্ট ট্রেন, এই ট্রেনটা যদি আমরা মিস করি তাহলে সংসদীয় পর্যালোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানের যে স্বপ্নটা সেটা ধ্বংস হয়ে যাবে। আপনি বিএনপির কর্মসূচির যে রূপরেখাটা আমরা দেখেছি সেটি কিন্তু এরকমই ছিল। তাদের ধারণা ছিল যে এই অধিবেশনটা সরকার হয়তো ব্যবহার করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম কোনো লক্ষণ দেখি না। আরেকটি হচ্ছে যে সংসদের যদি সংসদ অধিবেশনে না হয় তাহলে কি আলোচনা হবে না? তাহলেও আলোচনা হতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সকল সমাজ আমরা মানে জো ভাই যেরকম আশাবাদের একটা চূড়ান্ত জায়গায় সংসদ অধিবেশনটি আছে, যে কারণ বিএনপি যে শুধুমাত্র তাদের সিনিয়র নেতারা নেই তা না, তারা মনে করে যে এখানে যে প্রস্তাবে আমরা দেই এটা ভোটে হেরে যাবে, এবং ভোটে হেরে গেলে তখন আওয়ামী লীগ বলবে যে তো সংসদে দেওয়া পারে, কাজে ওই আশঙ্কাটা তো আছে। কিন্তু এই আশঙ্কার ঊর্ধ্বে যদি বিএনপিকে আনা যায়, সরকারি দল যদি ওই আস্থাটা অর্জন করতে পারে, তাহলে এটা সবচেয়ে ভালো ফোরাম। কাজে এই ফোরামের সুযোগটা যদি আমরা মিস করি, তখন আর মানে আনুষ্ঠানিক কোনো ফোরাম থাকলো না, তখন অন্য কোনোভাবে আলোচনা করা হয়তো আসতে পারে। যে আমি এখনো মনে করি যে যদি শুভ বুদ্ধির উদয় হয় এবং আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ যদি একটা সমঝোতা আসতে চায়, দিস ইজ দ্য লাস্ট প্লেস। আমি প্রশ্ন করি বুলবুল ভাই, আপনার কি মনে হয়, মানে আপনাকে যেটা মানে জানতে যাচ্ছে যে এই সংসদের মধ্য দিয়ে কি সমাধান কি হবে, এরকম কি? এখানে বুলবুল ভাই আমি একটা কথা বলতে চাই যে সংসদে বিএনপি সংখ্যায় কম, এখন জিনিসটা হচ্ছে বিএনপি যদি প্রস্তাব দিয়ে হেরেও যায়, তারপরে আমার ধারণা বা আমি আন্দাজ করতে পারি যে বিএনপির মধ্যে একটা বড় ইয়ে আছে যে হ্যাঁ, আমরা প্রস্তাব দিয়ে হেরে গেলেও জনগণের কাছে রেজিস্টার করা উচিত যে হ্যাঁ আমরা প্রস্তাব নিই। এটি তো রাজনৈতিক কৌশলের ব্যাপারে। দীপু যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটির জবাব আমার কাছে সরাসরি নেই, কিন্তু নেপথ্যে অনেক কাজ হচ্ছে এটা আমরা বুঝতে পারি। যেমন ধরেন আজকে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল অনেকজনের সঙ্গে দেখা করে
খুব ইতিবাচক রাজনৈতিক দলগুলির সঙ্গে বললেন না, কিন্তু বললেন যে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য যে প্রস্তুতি নিচ্ছে সেটা সঠিক পথে আছে। আমাদের বিরোধী দল কিন্তু মনেই করে না যে নির্বাচন কমিশন সঠিক আছে। কাজে ওইখানে কিন্তু মানে বিরোধী দলের মানে দ্বিতীয় প্রস্তাব যেটা হতো যে তত্ত্বাবধায়ক সরকার না, এই সরকার অধীনে নির্বাচন যাব না, নির্বাচন কমিশনের মধ্যে যাব না, এটা কিন্তু এক ধরনের ইন্টারন্যাশনাল সার্টিফিকেট কিন্তু নির্বাচন কমিশন নিল। কাজে এইখানে কিছু ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রেক্ষাপটে যদি বিএনপি ওই আস্থাটা পায় যে সংসদে আমাদের প্রস্তাব এবং এই ঝুঁকিটা যদি তারা নেয়, তাহলে এই সংসদে হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা কোনো একটা ইতিবাচক কোনো কিছু বলবে। আপনার থেকে একটা প্রশ্ন শুরু করতে চাই, যেটাই আমাদের দর্শকদের অনেকে করছেন, যে টকশোগুলিতে রাজনীতিবিদদের ভূমিকা আর রাজনীতির ময়দানে তাদের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি যদি একটু রাজনীতির ময়দানে রাজনীতিকদের যে ভূমিকাটা থাকবে সেটা টকশোতে সেরকম থাকবে না, এটা খুব পরিষ্কার। আচ্ছা, কারণ রাজনীতির ময়দানে কেন, সংসদের যে তাদের অবস্থান, মাঠের যে অবস্থান না, দর্শকদের মধ্যে একটা অংশ বলছিলেন যে সংসদে গিয়েও অনেক সময় অনেক ধরনের রাজনৈতিক ময়দানের আলাপই হয়, কিন্তু টকশোতে খুব পরিশীলিত থাকেন না। টকশোতে পরিশীলিত থাকে এই কারণের জন্য যে টকশোতে মানে ভালো টকশো যেগুলি সেগুলি তো পরিশীলিত ভাবেই চিন্তা করা হয়, এবং এখানে যে 2 জন বা 3 জন যদিও ভারসাম্যমূলক ভাবে আনা হয়, তাদেরকে বলাই হয় এই সাবজেক্টের উপর আলোচনা করবো, এবং যিনি ভালো স্কোর করতে চান তিনি ভালোভাবে আলোচনা করেন। কিন্তু সংসদে হলো এইখানের আলোচনায় মানে যদিও নেত্রী নির্ভর বা নেতা নির্ভর নেতা কেন্দ্রিক আলোচনা হয়, সংসদে যেরকম আপনি নেত্রী পাশে বসতে যাবেন, ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব একবার খুব ব্যামক একটা প্রশ্ন করলেন, বললেন সংসদের মধ্যে আমার প্রশ্ন নাই, তাকে যখন জিজ্ঞেস করলো যে আপনি হঠাৎ করে এরকম কথা বললেন কেন পার্লামেন্টের মধ্যে, তিনি বলেন যে সংসদে যখন আমার নেত্রী উপস্থিত থাকেন তখন আমি খুব উত্তেজিত থাকি। তো কাজে এরকম নেতা নেত্রীর সামনে থাকলে একরকম উত্তেজনা থাকে। কিন্তু আমার ধারণা যে এটি সব নেতাদের কিন্তু টকশোতে ডাকাও হয় না, যারা বিষয়টি কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয়টি গুছিয়ে বলতে পারেন এইরকম নেতাদেরকে ডাকা হয়। কাজে আমার ধারণা যে পার্লামেন্টের বক্তৃতা বা রাজনীতির মাঠের বক্তৃতার চেয়ে এখানে অনেকটা পরিশীলিত। দীপু ভাই, আপনি কি মনে করেন? আমি জোবাইর কাছে শেষে আসছি, কিছুটা, বাট সব সময় না, সব সময় আবার তর্ক যুদ্ধ শুরু হয় এবং মনে করেন যে আমি যদি হেরে যাই তাহলে আমার নেত্রীর কাছে আমার অবস্থান থাকবে না। সুতরাং সে বুঝে হোক না বুঝে হোক, একটা অনেক সময় গায়ের জোরে হোক, এবং সে লাস্ট বক্তাটা সেই হতে চায়, মানে প্রেজেন্টটা যখন কি শেষ করতে চান, কিন্তু সে মনে করে যে সর্বশেষ সে ফিনিশিংটা দেবে। তবে এখনো আমাদের টকশোতে কিন্তু পিস্তল নিয়ে আসে না, বিদেশিতে পিস্তল সংসদে যখন বক্তৃতা দেন বা রাজনীতির ময়দানে যখন বক্তৃতা দেন, তখন যেমন নেত্রীর প্রশংসা বাক্য বলতে 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 টকশোতে হয়তো একটু কম বলেন, কিন্তু শুরু করার সময় কিন্তু কিছুটা বলেন। ওইখানে অনেক সময় পান, অনেক বেশি বলেন, এখানে হয়তো একটু 2-3টা বাক্যে বলে শেষ করেন। এইটা একটা সময় একটা বড় কারণ ভাই, মানে সময়ের একটা সময়। আমার ধারণা আমাদের রাজনীতিতে যেমন ধরেন আমাদের নেতৃবৃন্দ বা আমাদের আমলাদের মধ্যে পোশাক পরিচ্ছদে একটা পরিশীলিত চেহারা আপনি পাবেন, কারণ এই 20টা টেলিভিশন সেক্রেটারিয়েটে ঘুরে সচিব সাহেবরা মনে করে যে কোন টেলিভিশনের সামনে কখন কথা বলতে হয়। আমার ধারণা যে আমাদের রাজনীতিকদের মধ্যে, আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে এই যে বাকপটুতা, এটি কিন্তু ধরেন সবাই তো অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী না, কিন্তু এর বাইরে অনেক লোক যে তৈরি হয়েছে, এটা কিন্তু মিডিয়ার একটা অবদান আমার ধারণা, এবং টকশোর অবদান। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, আপনাদের 3 জনের কাছে 2টি প্রশ্ন থাকছে, এইটাও দর্শকদের এবং আমাদের গবেষক দলের কাছে, যে রাজনৈতিক পরিস্থিতি যদি শান্ত থাকে তাহলে টকশোর বিষয় হিসাবে আমরা কি পাবো, সেজন্য আমরাও একটু চাই কিনা যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকুক। আরেকটা হচ্ছে এক বা একাধিক টিভি চ্যানেল মিলে টকশোর মাধ্যমে আনুষ্ঠানিক সংলাপের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, এটাতে আপনাদের কোনো চিন্তা আছে কিনা, এটা জানতে চাইছেন অনেকে। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে বুলবুল ভাই, রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকলে টকশোর বিষয় হিসেবে কি প্রাধান্য পাবে, দর্শক কি দেখতে চাইতে পারবে, আর এক বা একাধিক টিভি চ্যানেল মিলে? প্রথম হলো যে আমি কল্পনাই করতে পারি না যে বাংলাদেশে রাজনৈতিক বিবর্জিত দীর্ঘ সময় আমরা থাকতে পারবো। বাংলাদেশের মানুষের অন্যতম বিনোদন হচ্ছে রাজনীতি, সেটা রিকশাওয়ালা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করেন তারা। কাজেই রাজনৈতিক কোনো না কোনো
পটভূমি থাকবে এবং টকশোতে আমি সবসময় নির্বাচন, সবসময় সংলাপ, এটা হয়তো থাকবে না, কিন্তু রাজনৈতিক বিষয় থাকবে, তার সঙ্গে হয়তো দেশের উন্নয়ন, পররাষ্ট্রনীতি, ভারত সম্পর্ক, বা যুক্তরাষ্ট্রের যুদ্ধ, সিরিয়ার এবং বাংলাদেশের এই যেগুলি থাকবে। কাজে এর থেকে একেবারে রাজনীতি বিবর্জিত বিষয় নিয়ে কখনো টেলিভিশনকে টকশো করতে হবে এটা আমার মনে হয় না, কারণ রাজনীতি আমাদের থাকবে। দ্বিতীয় প্রশ্নটি, যেটা এক বা একাধিক চ্যানেল মিলে টকশো বা সংলাপ করতে পারে, এটা কিন্তু পৃথিবীতে নজির আছে, যে আমেরিকায় যে প্রেসিডেন্সিয়াল ডিবেটগুলি হয় সেখানে সিএনএন লিড করে, কিন্তু এটা কিন্তু অনেকগুলি টেলিভিশন চ্যানেল পুল করে। যেমন হয়তো কোনো টেলিভিশন চ্যানেল টেকনিক্যাল সাপোর্ট দেয়, কোনো টেলিভিশন হয়তো অ্যাঙ্কর সাপোর্ট দেয়, কোনো টেলিভিশন হয়তো রিসার্চ সাপোর্ট দেয়। কাজে এটা বাংলাদেশে যদি দুই নেত্রী একমত হন, তাহলে আমার ধারণা বাংলাদেশের প্রফেশনাল চ্যানেলগুলিও এরকম ঐক্যবদ্ধভাবে কাজ করতেও পারে। এটা আমার অস্বাভাবিক কিছু না। যে আমি যেটা বলতে চাই, যে বুল ভাই যেটা বললেন ওরকমই, রাজনীতি বিষয় থাকবে না টকশোতে, এটা হতে পারে না। আপনি যদি টিআরপির একটা বিষয় আছে, টিআরপিতে যদি আপনি দেখেন যে আপনার কোন আজকের বাংলাদেশ কোন দিন আপনি রাজনীতি ছাড়া করেছেন, সেদিন আপনি টিআরপি কত পেয়েছেন, আর যেদিন রাজনীতি ছাড়া রাজনীতির বিষয় করেছেন টিআরপি কিরকম পেয়েছেন। অতএব রাজনীতি আমাদের, মানে রাজনীতির বিষয়ে মানুষের আগ্রহ বেশি, অতএব রাজনীতির বিষয় যখনই থাকবে তখন দর্শক থাকবে, এবং আমরা দর্শকের এই কথা চিন্তা করেই অন্যান্য বিষয়গুলো কিন্তু আমরা খুব বেশি একটু গুরুত্ব দিই না, না গুরুত্ব দিয়ে রাজনীতিকেই আমরা কপচাই বিভিন্নভাবে। রাজনীতির বিষয়গুলি যে কোনোভাবে নিয়ে আসে, দেখা যাচ্ছে 3 দিন পর 3 দিন একই ধরনের বিষয় নিয়ে, হয়তো গেস্ট আলাদা, আমরা একই বিষয় নিয়ে বলি, সংলাপ হবে কি হবে না, আপনি আশাবাদী কি আশাবাদী না, এইভাবেই চলছে। অতএব রাজনীতি আমাদের টকশোতে প্রাধান্য বিস্তার করবে, এটাই ঠিক। আর সংলাপের কথা বুল ভাই যেটা বললেন, যে আমাদের দেশে হয়নি, এরকম হতে পারে। তবে অতীত যদি আমরা একসময় 3 জনই একই টেলিভিশনে ছিলাম, মানে একেবারে সেই 10 বছর আগের কথা যদি চিন্তা করি, এই ধরনের অভিজ্ঞতা কিন্তু ভালো না বাংলাদেশে। যে নির্বাচনের সময় ধরেন একটা টেলিভিশন যদি উদ্যোগ নিয়ে একটা কিছু করে, দেখা যায় যে নানা ধরনের ঝামেলা তৈরি হয় সে টেলিভিশনের জন্য। তবে সবগুলো টেলিভিশন মিলে যদি একটা কিছু করতে পারে, হ্যাঁ অবশ্যই এটা একটা ভালো দিক হবে। এটা হয়তো আপনারা শুরু করতে পারেন। আমরা হয়তো আপনারা উদ্যোগ নিলে দিব ভাই। লাস্টে আমি একই মত, কিন্তু আমাদের যে চলমান রাজনীতির এই ধারা যদি চলতে থাকে, তাহলে রাজনীতির বিষয়বস্তুর অভাব হবে না। নতুন মন্ত্রিসভা হবে, নতুন মন্ত্রিসভার এমন কিছু মন্ত্রী থাকবেন, প্রতিদিন এমন কিছু কথাবার্তা বলবেন, সেগুলি রাজনীতির বিষয়বস্তুতে পরিণত হবে। সুতরাং টকশো জমজমাট থাকবে যদি এই ধারা চলতে থাকে। আর যদি রাজনীতির এই ধারা বদলে যায়, তাহলে বরং ভালো হবে যে আমরা বিভিন্ন বিষয় ভিত্তিক, যেটা আপনি করেন এখানে, বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের যে মাদক, দারিদ্র, নানান বিষয় আছে, আমাদের শিক্ষা, কৃষি, নানান খাত নিয়ে আমরা আলোচনা করতে পারবো, এবং ঝুঁকি নিয়ে, হ্যাঁ সেটাই বরং ভালো। আর টকশো, আমি মনে করি যে টকশোগুলোতে এখন মোটামুটি যেইভাবে আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্ন হয়তো একসাথে হচ্ছে না, আলাদা আলাদা ভাবেও কিন্তু এক ধরনের সংলাপ হচ্ছে, এক ধরনের একটা জনমত কিন্তু তৈরি হচ্ছে। এবং এটা সামনে নির্বাচনকে সামনে রেখে যদি আরো সবাই বড় পরিসরে এটা যদি করে, আমার মনে হয় যে এটা এক ধরনের মানে সংলাপ বা জনমত গঠনের কাজে। আমাদের হাতে আরো কিছু সময় আছে, আপনি যদি একটু বলতেন, আমাদের দর্শকদের একটা বড় অংশ শুনে জানতে চাচ্ছেন, আপনারা কি মনে করেন, রাজনৈতিক সরকারের সময় ভালো নাকি অরাজনৈতিক সরকার ভালো? আমি পরিষ্কারভাবে, জো ভাই একটি কথা বলেছেন যে আমাদের রাজনীতির ভালো এবং মন্দ সবটা রাজনীতি করেছে। আমি মনে করি যে যদি সুস্থ রাজনৈতিক ধারা অব্যাহত না থাকে, তাহলে অপরাজনীতিক এবং অরাজনৈতিক শক্তি সুযোগ গ্রহণ করে। আমি অপরাজনীতিরও বিরুদ্ধে, অরাজনীতিকেরও বিরুদ্ধে। আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই, মানে আপনি দেখবেন বাংলাদেশের 2টি সত্যি আছে। একটি সত্যি হলো যে আমরা শত সমালোচনা করি, তারপরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি 2টি ধারা বিভক্ত। মাত্র কয়েকদিন আগে গণফোরাম, ডক্টর কামাল হোসেনের দল, তারা 20তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন, এবং ডক্টর কামাল হোসেন বললেন যে আমি 20 বছর ধরে তৃতীয় ধারা সৃষ্টি করার চেষ্টা করছি। কিন্তু এই যে বিএনপিকে গালি দিচ্ছে লোকজন, এই যে আওয়ামী লীগকে গালি দিচ্ছে, কিন্তু 20 বছরে কিন্তু গণফোরামের নেতৃত্বে আমরা তৃতীয় ধারা পারলাম না। আরো দল আছে, আমি গণফোরামটা বললাম যেহেতু তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন। বলবে আমি রাজনীতিকে কিন্তু সময় দিতে হবে। আমরা 20 বছরে, হয়তো এটা 200 বছরে হবে। আমরা যদি 200 বছর আমাদের মূলধারার রাজনীতি পরিচালিত, গণতান্ত্রিক ধারাই করতে হবে দিকে যদি তাকাই, আমরা দেখি যে তারা অনেক বছর চর্চা করে তারা আজকে এই অবস্থায় পৌঁছেছে। আমরা একেবারে সত্যিকার অর্থে যদি গণতন্ত্র পেয়ে থাকি 91-এ পেয়েছি, মাত্র 20 বছর বা 21 বছর আমরা পার হয়েছি। আরো আপনি যেতে দেন, অবশ্যই হবে। আমাদের কিন্তু এত সময় নিয়ে কিন্তু বাংলাদেশের মতন দেশের কিন্তু এই এত, মানে আমরা আমেরিকা না, এটা আমরা বিপর্যয়ের দিকে যাব, কারণ রাজনীতি না হলে অর্থনৈতিক ধ্বংসের দিকে যাবে। কারণ আমাদের এখন যারা রাজনীতি করছেন, তাদের উত্তরসূরিরাও যদি তাদের আগের তাহলে তো আমরা আরো বিপর্যয়ের দিকে যাব। তাহলে আমাদের মুক্তি কোথায়? মানে
আপনি বিপর্যয় আপনি মুক্ত থেকে আপনি বিপর্যয় পরিচালিত মুক্ত- রাজনীতি চান, কিন্তু রাজনীতিক সরকারকেই ভালো মনে করেন কিনা এটা যদি একটু- অবশ্যই, কিন্তু এই ধারার রাজনীতি তাহলে না, এই যেটা ব্যাপারে চলছে এই এখন। ব্যাপারে হয়তো মানে কারো কোনো দ্বিমত নেই। আপনাদের তিনজনকে আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।